আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি তোমাদের সাথে তোমাদের ওপেন ভাইয়া পড়াশোনা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদেরকে ক্লাস নেব পদার্থবিজ্ঞানের ওয়ান শট ওয়ান বুক ক্লাস। এই ক্লাসটার মাধ্যমে তোমাদের পদার্থবিজ্ঞানের যে সকল অধ্যায় আছে সবগুলো অধ্যায় কভার করে দেবো ইনশাআল্লাহ। এই অধ্যায়টা ক্লাস করলে মানে এই চ্যাপ্টারে ক্লাস করলে ভৌত রাশি ও পরিমাপ প্রথমে আছে, এই অধ্যায় থেকে শুরু করে সবগুলো অধ্যায় তুমি নিয়মিত ক্লাসগুলো করলে আজকে এই সম্পূর্ণ ক্লাসটা মানে তোমরা শেষ করতে পারলে আশা করা যায় তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। চলো কথা না বলে শুরু করি। আমরা প্রথমে ভৌত রাশি ও তার পরিমাপ এই অধ্যায়টা শুরু করবো। এটা আমাদের টপিক কি কি আছে, প্রথমে কয়েকটা সিকিউ আছে, তারপরে এমসিকিউ আছে। আর এই সিকিউ এমসিকিউগুলো সলভ করতে যেগুলো বেসিক লাগবে সেগুলো আমরা ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। তাদের শুরু করে দিই। প্রথম সিকিউটা আছে, দেখো আমাদের প্রথম সিকিউ আমরা এখান থেকে শুরু করতে পারি। এখানে কি বলছে, আমাদের এখানে বলছে 1.29 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনক দেওয়া আছে, নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপ করতে গিয়ে স্লাইড ক্যালিব্রাসের প্রধান স্কেলের পার্ট 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেল পার্ট, প্রধান স্কেল পার্টটি কি দ্বারা প্রকাশ করে, এম দ্বারা প্রকাশ করে। এবং ভার্নিয়ার সমপ্রথম পাওয়া গেল, ভার্নিয়ার সমপ্রথম পাওয়া গেল কি 6। আর ভার্নিয়ার ধ্রুবক এটা কি দেওয়া আছে, ভিসি। আমরা প্রথমে কোশ্চেন করে কি কি দেওয়া আছে এগুলো ফাইন্ড আউট করলাম। এখানে বলা আছে এত বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনক নেওয়া হলো। অপর একটি গোলকের ব্যাস, একটা ঘনক আর একটা কি গোলক, ব্যাস পরিমাপ করতে গিয়ে স্লাইড ক্যালিব্রাসের প্রধান স্কেলের পার্ট এত পাওয়া গেল, ভার্নিয়ার স্কেলের পার্ট এত পাওয়া গেল, ভার্নিয়ার ধ্রুবক এত ভিসি পাওয়া গেল। মৌলিক রাশি কাকে বলে, প্রথম প্রশ্ন আছে ক নম্বর। যদি আমরা ক খ দিকে ফোকাস করবো না, আমাদের মেইন ফোকাস হবে গ এবং ঘ নম্বর কোশ্চেনের দিকে। এখানে বলা আছে মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি আমরা জানি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেগুলোকে কি বলে, মৌলিক রাশি বলে। আর বস্তুর ভর এবং ওজন সমান হয় কিনা ব্যাখ্যা করো। ভর এবং ওজন সমান হয় কিনা এটা তোমরা তো এমনি বুঝবা। ভর ডাব্লু সমান সমান ভর আর কিনটা, ভর এবং ওজনের কথা বলছে। ভর কি এম দ্বারা প্রকাশ করা হয় আর ওজন কি ডাব্লু দ্বারা প্রকাশ হয়। ডাব্লু ইজ ইকুয়াল টু এম আর জি। এখানে দেখো এম আর জি আছে, জি পৃথিবীর বিভিন্ন জায়গায় জি কি ভিন্ন, সেই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা বস্তুর ওজন ভিন্ন হতে পারে, কিন্তু ভর সব জায়গাতে সেম, তাই ভর আর ওজন কি সমান হতে পারে না। এখানে বলছে নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। নিরেট গোলকের ব্যাসার্ধ, এটা নিরেট গোলকের আছে না, ব্যাস পরিমাপ করতে গিয়ে স্লাইড ক্যালিব্রাসের প্রধান স্কেল ব্যাস পরিমাপ করতে গেছে। তাহলে তোমরা অবশ্যই নিজে জানো বাচ্চারা, তোমরা দেখো জানো, আমরা জানি কি এখানে যদি গ নম্বরটা করি আমরা, এবার সে গ করবো, পাশে ঘ করবো নি, পাশে গ নম্বরটা যদি করে যাই গ। আমরা কি জানি এল, এল এখানে না বলে এখানে ডি বলি, যেহেতু ব্যাস পরিমাপ করছে। এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু কি বিসি, তাই না। আমরা এখন কি দেখে আসলাম, এল এল ডি পরিমাপ করতেছি, এম প্লাস ভি ইন্টু বিসি, এম 2.4 সেন্টিমিটার, তাই না। আমরা এখানে সাইডে লিখবো না, তুমি তো পুরো পরীক্ষার দিকে পরীক্ষা কি লিখবা, সাইডে লিখবা, ঠিক আছে। এম প্লাস ভি ইন্টু বিসি, এম এম কত পেলাম এখানে, এম আমরা এখানে পাইছি 2.4 সেন্টিমিটার, 2.4 ভি ইন্টু ভিসি। তো ভির মান কত পাইলাম, ভি ইন্টু ভিসি, ভির মান 6 আর ভিসি মান কি 0.05 সেন্ট, এটা মিলিমিটারে আছে, 0.05 মিলিমিটারে আছে। এখানে বুঝতে হবে 0.05 যদি মিলিমিটারে আছে, আমাদেরকে তাহলে করতে গেলে ভিসি ইন্টু ভিসি, ভিসি কি দেওয়া আছে 0.05 মিলিমিটার। আমরা এই সবগুলো একক কিসে নিছি, সেন্টিমিটার, তার মানে ওটা কিসে নেওয়া লাগবে, সেন্টিমিটারে। তা মিলিমিটার আছে, তার সেন্টিমিটার করলে কত আসে একক, এখানে মিলিমিটার আছে না, একক যদি বড় করো তাহলে মান কি হবে, সবসময় দেখবে যদি একক বড় হয় তাহলে মান কি করবে, ছোট হবে। আর যদি একক ছোট হয় তাহলে মান কি হবে, বড় হবে। এখানে মিলিমিটার একক আছে, তাহলে মিলিমিটার একক কি ছোট, তার মানে মান বড়। আর যখন সেন্টিমিটার একক করবা, একক কি বড়, মান কি হবে ছোট। তাহলে এখানে 10 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে 0.005 কি আসবে, সেন্টিমিটার না, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 0.005 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে ওটাই অ্যান্সার। তো প্রথমে যেহেতু সেজন্য ক্যালকুলেশনটা করে দিচ্ছি, ক্যালকুলেশনটা করলে আসবে 2.4 প্লাস 6 ইন্টু 0.005, 2.43। এটা কি, এটা আসলো ব্যাস, এত কি সেন্টিমিটার, ব্যাস চাইছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা আর সমান কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু ডি ভাগ 2, তাই না। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসে 1.215 সেন্টিমিটার। সো এটাই আনসার, ইজি আছে। এই সূত্রটা মনে রাখবে, এই সূত্রতে অনেক ম্যাথ আসবে তোমাদের। এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এম কি প্রধান স্কেলের পার্ট, ভি ভার্নিয়ার সমপতন, ভিসি কি ভার্নিয়ার ধ্রুবক, বুঝছো। এটা মনে রাখলে ফর্মুলা দিয়ে তোমরা এখানে ম্যাথ পাবে একটা, এই ফর্মুলা থেকে। তার পরবর্তীতে আছে কি কোশ্চেনে বলছে
ঘ নম্বর প্রশ্ন বলছে কি উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি, গাণিতিক বিশ্লেষণ করো। গোলক আর নিরেট ঘনক, গোলক এবং ঘনকের কথা বলছে। আমরা গোলকেরটা আগে বার করে দেখি। এখানে বলা আছে কি নিরেট ঘনক। আমরা গোলকেরটা এখন তো বার করলাম, গোলকের কি বার করছি, গোলকের ব্যাসার্ধ বার করছি না। আর গোলকের যদি ব্যাসার্ধ বার করে থাকি, আমরা এখানে ঘন নম্বর করতে গেলে আমরা ঘন নম্বর অন্য কালি দিয়ে করি, ঘনটা দূর করতে যাই। আমরা কি পাইছি গ থেকে গোলকের কি পাইছি, আর কি পাইছি, আর 1.215, তাই না? 215 এটা কি সেন্টিমিটার, এত সেন্টিমিটার পাইছি। তাহলে এটা কিসের জন্য ছিল আমাদের, এটা আমাদের ছিল কি 2.5 যেটা বার করছি, এটা কি মাপ করতে গিয়ে গোলক মাপতে গিয়ে পাইছে। তাই গোলকের ব্যাস পরিমাপ করতে গিয়ে স্লাইড ক্যালিপারের সাথে এটা পাওয়া গেল। তাই গোলকের আয়তন নির্ণয় সূত্র কি, আয়তন v = 3 পাই r স্কয়ার, তাই না? তাহলে এখানে সূত্র ফেলো, ম্যাথটা সলভ করো, সূত্র ফেলে। তাহলে আর কি আছে এখানে, এত বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনক। আগে আমরা ওটার ক্ষেত্রে করে আসি, ক্যালকুলেশন করে কত আসে ওটা দেখো। চাপো ক্যালকুলেটর চাপো, 4/3 পাই r স্কয়ার, আর মান কত আসছে 1.215, তারপর স্কয়ার। কোনটির আয়তন 4/3, আয়তন বলছে যেহেতু 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব কিউব কত আসে 7.51, কার কার এটা আসছে 7.51 সেন্টিমিটার কিউব। এটা কিসের ক্ষেত্রে আসলো, এটা তোমাদের আসলো গোলকের ক্ষেত্রে, তাই না? গোলক। আমাদের এখন কি করতে হবে, এখানে বলছে এখন ঘনক, ঘনকের বস্তুর মধ্যে কোনটা আয়তন বেশি হবে, ঘনকের কথা বলছে, নিরেট ঘনক। আমরা ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি জানি, ঘনকের আয়তন নির্ণয় সূত্র অবশ্যই আমরা জানি এটা, যে এখানে ঘনকের ক্ষেত্রে কি হবে, ঘনক আয়তন নির্ণয় সূত্র কি জানি, v = a কিউব, তাই না? ওখানে আছে 1.95 সম্ভবত, 1.95 তার উপর কিউব। এটা কত আসে দেখো, 1.95 ছিল কি 1.95, হ্যাঁ 1.95 ছিল, এটা 1.95 তার উপর কিউব করো, কত আসে 7.41, 7.41। তা কোনটা বড়, এটা বড় না ওটা বড়, কোনটা বড়? অবশ্যই গোলকেরটা বড়। তাহলে গোলকেরটা যদি বড় আসে তাহলে অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে যে বড় কোনটার, বড় গোলকের, তাই না? গোলকের। তাহলে এটা আমাদের অ্যান্সার, যে কোনটার বড় হয়ে যাবে। তা আমরা পরের কোশ্চেনে যদি যাই, আমরা এটা কোশ্চেন করলাম একটা, পরের কোশ্চেনে যদি যাই, ত্রুটির একটা ম্যাথ করি, এই জায়গা থেকে প্রত্যেকবারে আসে। এখানে দেখো একটা কি বলছে, 3 নম্বরের কোশ্চেন এটা আমাদের, একটি স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন, আয়তন মাপছে কি, ঘনকের 6টা পৃষ্ঠ থাকে, তার মধ্যে একটা পৃষ্ঠ মাপছে, এক পৃষ্ঠের আয়তন পরিমাপ করতে, আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল, এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল এত মিটার। বাহুর দৈর্ঘ্য পাইছে না, তার মানে এটা কি এম, এম প্রধান স্কেলের পার্ট না, বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল, সরি বাহুর দৈর্ঘ্য যেহেতু পাওয়া গেছে, তাহলে এটা তোমাদের হবে এল, এটাতে পাইছে এটা এল। তাহলে সেখানে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্টটা আমরা কি দ্বারা প্রকাশ করছি, এম। ভার্নিয়ার স্কেলের ঘর 20 ঘর, মূল স্কেলের 19 ঘর সমান, 20 ঘর 19 ঘর সমান। এখান থেকে আমরা কি পাবো, বিসি পাবো, এখান থেকে বিসি মানে ভার্নিয়ার ধ্রুবক পাবো। তারপর দৈর্ঘ্য পরিমাপে এত % ত্রুটি আছে, তাই না? এখন কোশ্চেন কি বলছে দেখো, মৌলিক রাশি কাকে বলে, এটা অবশ্যই পড়েছি। তার ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য কেন, এটা তোমরা অবশ্যই সবাই জানো, যে কারণ তোমার স্ক্রু গজে 0.001 পর্যন্ত তোমার পরিমাপ করা যায়, মানে সূক্ষ্ম পরিমাপ করা যায়, অনেক ক্ষুদ্র পরিমাপ নেওয়া যায়। আর এখানে তোমার স্লাইড ক্যালিপার ক্ষেত্রে মিলিমিটার ঘরে নেওয়া যায়, আর ওটা অনেক মিলিমিটার, 0.001 মিলিমিটার মতো নেওয়া যায়। তাহলে অবশ্যই স্ক্রু গজ দ্বারা অধিকতর সূক্ষ্ম পরিমাপ করা যাবে, এটা তোমরা পড়ে নিবা। ভার্নিয়ার সমাপতন নির্ণয় করতে বলছে, ভার্নিয়ার সমাপতন বলতে কি বোঝায়, এই যে এখান থেকে কোশ্চেনটা আর যাওয়া লাগবে না, তবে এখানে বলতেছি নতুন ছেলে এটা না করি। তাহলে আমরা এখানে কি দেখলাম, L = m + v × vc, এটা বলছো না, বলছো এল এর মান কি, এল এর মান জানো, এম এর মান জানো, ভি এর মান বের করতে বলছে। এখন ভিসিটা বের করলে তো হচ্ছে, তাই না? আমরা এখানে ভিসি কিভাবে বের করতে পারি, ভিসি এখানে বলছে 19 ঘর সমান, 20 ঘরের মূল স্কেলে 20 ঘর 19 ঘরের সমান বলছে, তাহলে ভিসি S/n। এখন 19 ঘরের সমান যদি বলছে, এটা দুইভাবে বের করতে পারবো। আর তুমি যদি একবারে বের করতে দাও, তাহলে জানবা যে এস কি সবসময় 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার যদি হয়, আর এখানে 20 ঘর, তাহলে এখানে 1/20 যত আসবে ওটাই, বুঝছো? তাহলে 1/20 কত আসে 0.05 কি, এটা কিসে ছিল
19 ঘর সমান, তার মানে এত 0.05, এটা কি মিলিমিটার, 0.05 মিলিমিটার। এটাকে তুমি কিসে করবা, সেন্টিমিটারে, কারণ সবগুলো এখানে কি দেওয়া আছে সেন্টিমিটারে, এই সূত্রে তো সবগুলো সেন্টিমিটার, এটা বের করতে গেলে সবগুলো কিসে নেওয়া লাগবে, মিলিমিটারে নিবা, ঠিক আছে। মিলিমিটার আসলে সবগুলো সেন্টিমিটার নেওয়া লাগবে, এই যে এটা মিলিমিটার আসে না, এটা সেন্টিমিটার নিবা, তাহলে সেন্টিমিটার কি একক বড়, মান কি হবে, ছোট হবে। ছোট হতে গেলে কি হবে, 0.005, মানে আলটিমেটলি মনে না রাখলে এইভাবে মনে রাখবা, কিন্তু আসলে এখানে 10 দ্বারা ভাগ করা হয়েছে এটা। তাই এটা মান জানো তুমি, এই যে এটা জানো, এটা জানো, এটা জানো, এই যে চারটার মধ্যে 3টার মান ধরো, অবশ্যই এটা বার করতে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা বার করবা, ঠিক আছে। এখন আমরা পরে কোশ্চেনে যাই। ঘ নম্বর কি বলছে, ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা বিশ্লেষণ করছে, কি বলছে, ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, মানে কতটুকু যথেষ্ট নির্ভরভাবে হবে। এখন ভুলের পরিমাণ বের করতে হবে, তারপরে এখান থেকে 100 থেকে ওই ভুলের পরিমাণ বাদ দিলে বলা যাবে যে কতটুকু নির্ভরযোগ্য হচ্ছে, বুঝছো তোমরা। তাহলে আমরা চলো শুরু করে দিই। এখানে বলছে কি 4% ত্রুটি, আর প্রধান স্কেলে বাট এত পাইছে, 6.4 সেন্টিমিটার পাইছে, ঠিক আছে, 6.4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি যাই, সেন্টিমিটার পেছনে একটা স্লাইড যদি অ্যাড করে যাই, ঘ নম্বরে 6.4 সেন্টিমিটার, তাহলে এল কি পাইছে 6.4 সেন্টিমিটার। ত্রুটি কত, ত্রুটি কত পাইছি আমরা, ত্রুটি 4%, ঠিক আছে। ত্রুটি যদি 4% পেয়ে থাকি, তাহলে আমরা বড় দূরের পরিমাপটা নেই। আসলে আলটিমেটলি বাইর করছে, বলছে কি তোমার আয়তন পরিমাপে, এক পৃষ্ঠের আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভর কিনা। ঘনকের আয়তন তো সমান জানোই তোমরা, a কিউব, তাই না, ঘনকের আয়তন পরিমাপ তো জানোই। তা বড় দৈর্ঘ্য যদি নিতে যাই আমরা, তাহলে 6.4 সেন্টিমিটার প্লাস এত পার্সেন্ট ত্রুটি, তাহলে মাপতে ধরলাম এত পার্সেন্ট বেশি হয়েছে, কত এর 6.4 গুণন 4 ভাগ 100% যেহেতু ছিল, এটা কত আসে দেখি, 6.4 প্লাস, সবাই ক্যালকুলেটর চাপো, কত আসে 6.4 গুণন 4 ভাগ 100, এটা আসে 6.66 সেন্টিমিটার, এত আসলো বড়টা, তাই না, বড়। আর এটা যদি আমরা অ্যাকুরেট যদি আয়তন নির্ণয় করতে চাই, অ্যাকুরেট, তাহলে ভি সমান কি লিখতে পারি, এল কিউব, তাই না, এল কিউব অথবা এ কিউব, তোমরা যেটা ধরো, এ কিউব যদি ধরো, তাহলে 6.4 টু দি পাওয়ার কিউব আসলে কত আসে, এটা 262.144, তাই না। আমরা সবাই জানি ত্রুটি, তোমাদের আপেক্ষিক ত্রুটি যখন বের করতে যাবো আমরা, আপেক্ষিক ত্রুটির সূত্র কি জানি আমরা, আপেক্ষিক ত্রুটি আগে বার করবো এখানে, এর কোশ্চেন থেকে। আপেক্ষিক ত্রুটি কি জানি আমরা, চূড়ান্ত ত্রুটি বা পরিমাপকৃত মান, অথবা প্রকৃত মান, সরি এখানে হবে প্রকৃত মান গুণন কি, এটা গুণন 100%, ঠিক আছে। এটা আমাদের মেইন সূত্র। তাহলে আমরা চূড়ান্ত প্রকৃত মান অবশ্যই লাগবে, তাহলে এটা কি, এটা আমরা কি পাইলাম, প্রকৃত মান পাইলাম, ঠিক আছে। এখন চূড়ান্ত ত্রুটি বের করতে বলছে, তার মানে এটাকে দৈর্ঘ্য এত সেন্টিমিটার পাইলাম, এটা সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখন বড় আয়তন, কত আসবে, 6.66, তার উপর কিউব করো, কত আসে 295.40, এটা আসলো বড় সেন্টিমিটার কিউব, তাই না। তাহলে এখন যদি এটার জন্য ত্রুটি হয়, তাহলে চূড়ান্ত ত্রুটি দুটো আসবে, একটা ছোটোর জন্য একবার বড়োর জন্য। চূড়ান্ত ত্রুটি আমরা কি নির্ণয় করতে পারি, আর ওটা বড় না, ওটার থেকে এটা বড় আসছে, এটার থেকে ওটা বাদ দাও, এটা বিয়োগ এটা, ঠিক আছে, এত মাইনাস 262.144, কত আসলো 33.26 সামথিং সেন্টিমিটার কিউব, এটা একটা মান আসলো আমাদের, এটা একটা কি মান আসলো, এটা আমাদের একটা আসলো। আর একটা আসবে কি, আরেকটা এরকম আসবে,
এরকম সেটা ছিল একটা বড় দৈর্ঘ্য নিল না, এখন ছোট দৈর্ঘ্য নিতে হবে, তো এটা থেকে বাদ দেওয়া লাগবে। এখন ছোট দৈর্ঘ্য আসবে কত, ছোট ছোট দৈর্ঘ্য কি আছে, এটা দাও 6.4 মাইনাস 6.4 এর কত 4/100 কত আসে দেখা দেখ। 6.4 মাইনাস 6.4 গুণন 4/100, সবাই ক্যালকুলেটর চাপো, কত আসে অ্যান্সার, মিলো আমার সাথে অ্যান্সার দাও, কার কার মিলছে অ্যান্সার আসবে 6.144, ঠিক আছে 6.144 এত সেন্টিমিটার কিউব এটা আসলো। তাহলে এখন এত যে ছোট দৈর্ঘ্য আসলো, তাহলে ছোট একটা আয়তন আসবে, ছোট আয়তন ওটার উপর কিউব করো কত আসে, ওটার উপর কিউব করলে আমাদের কত আসবে, অ্যান্সার উপর কিউব করলে 231.92, কার কার এটা আসছে এত সেন্টিমিটার কিউব, ঠিক আছে এটা সেন্টিমিটার হয় সেন্টিমিটার। তো এটা আসলো, এটা কি, এটা যে আসলো, এখন আমাদের চূড়ান্ত একটা ত্রুটি বের করা লাগবে না, এখন ত্রুটি বের করবো কিভাবে, এটা কি ছোট মান আসছে না ওটার চেয়ে, তো ওটার থেকে এটা কি বিয়োগ করবো, তাহলে আমাদের একটা চূড়ান্ত ত্রুটি আসবে কি 262.144 মাইনাস অ্যান্সার, তাহলে 30 পয়েন্ট সামথিং আসে। আমরা একটা স্লাইড অ্যাড করি, তাহলে এখানে চূড়ান্ত আরেকটা ত্রুটি চূড়ান্ত ত্রুটি না, চূড়ান্ত এখানে একটা কত আসলো 30, চূড়ান্ত ত্রুটি কি, যে তোমার প্রকৃত মান থেকে তোমার পরিমাপকৃত মান এটা বাদ দিতে হবে, তাহলে প্রকৃত মান থেকে পরিমাপকৃত মান বাদ দিলে, পরিমাপকৃত যদি মান বাদ দিই 30.215 এত সেন্টিমিটার কিউব। আর সবসময় এখানে ত্রুটির ক্ষেত্রে বড়টা নিতে হয়, তা আমরা যদি বড়টা বিবেচনা করি কোনটা বড়, এটা একটা মান আর আমাদের এটা একটা মান আসলো, এটা একটা মান না, এদের মধ্যে কোনটা বড়, দেখো তো 30 আর একটা পার্টটা কি আছে আর 33.26, তাহলে বড়টা নিতে হবে। চূড়ান্ত বড়টা যদি নেই 33 পয়েন্ট, বড়টি নিলে বড়টা নেই, বড়টা নেই সবসময় রাখবে, এখানে বড়টা নিতে হবে। বড়টা যদি নাও তাহলে আমরা এখানে তোমার চূড়ান্ত ত্রুটি আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। আপেক্ষিক ত্রুটি তো সূত্র লিখে দিয়েছে আগের স্লাইডে, আপেক্ষিক ত্রুটি কি, সূত্রটা এখন আমি লিখবো না, জাস্ট মান বসাবো, তোমাদেরকে বলে দিছি। আপেক্ষিক ত্রুটি তোমার চূড়ান্ত ত্রুটি বা পরিমাপকৃত মান মানে প্রকৃত মান গুণ 100%, তো চূড়ান্ত ত্রুটি কি, আপেক্ষিক চূড়ান্ত ত্রুটি কোনটা নিলাম, আমরা বড়টা নিলাম না কিছুক্ষণ আগে, 33.26, আমরা 33.26 আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বা পরিমাপকৃত মান, প্রকৃত মান কোনটা 262.144, 262.144 গুণন 100%, ঠিক আছে। দেখো ক্যালকুলেটর চাপা, এখন কত আসে অ্যান্সার, সবাই তাড়াতাড়ি 26/262.144 বুঝছো গুণ 100, এখানে কত পার্সেন্ট 12.68%, এত পার্সেন্ট কি আছে আপেক্ষিক ত্রুটি আছে। আসলে এখন বুঝতে হবে, এখানে বুঝতে হবে এখন তোমার পরে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে আসলে বলছে কি এটা বের করতে বলছে পৃষ্ঠের আয়তন পরিমাপকৃত যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা, নির্ভরযোগ্য হয়েছে হয়নি, তাহলে কত পার্সেন্ট নির্ভরযোগ্য হবে, কত পার্সেন্ট ত্রুটি, তাহলে নির্ভরযোগ্য হবে কত পার্সেন্ট, তাহলে আমরা যদি যাই তাহলে নির্ভরযোগ্য 100% থেকে কতটুকু বাদ দিলে হবে, তাই না, নির্ভরযোগ্য কত পার্সেন্ট, নির্ভরযোগ্য 100% থেকে বাদ দাও 100 মাইনাস অ্যান্সার 87.31%, ঠিক আছে এইরকম অ্যান্সার। আসলে এটার ক্ষেত্রে করতে গেলে আমাদের এই সূত্র দুটো জানা লাগবে, সূত্র দুটো তো বলে দিলাম, যে চূড়ান্ত ত্রুটি মানে কি, চূড়ান্ত ত্রুটি তোমার হচ্ছে পরিমাপকৃত মান প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, এটা তোমার ডিপেন্ড করে কখন বড় আয়তন নিচ্ছ কখন ছোট আয়তন এটার উপর। আর তারপরে চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নেব, বড়টা নেব। আর আপেক্ষিক ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি ভাগ প্রকৃত মান গুণ 100%, তো প্রকৃত মান তো জানোই, চূড়ান্ত ত্রুটি তোমার সবচেয়ে বড়টা নেওয়া লাগবে 100%, তাহলে এখন যদি বলতো চূড়ান্ত ত্রুটি বের করো তাহলে এটা করতে, ঠিক আছে। আর এখন তো নির্ভরযোগ্যতা বলছে, তার মানে এত% ত্রুটি আছে, 100% থাকে না, 100% এর মধ্যে এত% ত্রুটি, তার মানে নির্ভরযোগ্য কত, এত% ত্রুটিহীন, এটা বলছে আসলে। আশা করি এই কোশ্চেনগুলো তুমি পারবা। এই টাইপের কোশ্চেন আমরা যদি লাইকটা করতে যাই, এই যে দেখো এখানে বলছে কি সেম প্রশ্ন, একটি স্লাইড কেবল দিয়ে একটি বস্তু পরিমাপে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পাওয়া গেল যথাক্রমে 20 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়েছে। তা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভাইনের ধ্রুবক সব দেওয়া আছে, ভাইনের ধ্রুবক ভিসি দেওয়া আছে, ভিসি। তারপরে বস্তুটি সমান্তরিত করতে দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি পাওয়া গেল, এখানে 5% আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে। এখানে বলছে ভাইনের স্কেলে ভাগ সংখ্যা নির্ণয় করতে পারছে, ভিসি ইজ ইকুয়াল টু
এস বাই এন, ভার্নিয়ার স্কেলের ভাগসংখ্য কি এন, তাহলে এন বার করবা এখানে সূত্র থেকে, বুঝছো? সহজ কোশ্চেন একবারে। তারপরে এখানে বলছে আয়তন পরিমাপকে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। আমি তখন বের করলাম না একটা আপেক্ষিক ত্রুটি 12%, 12 সামথিং, ওই টাইপ একবার সেম ভাবে করা লাগবে এই কোশ্চেনটা। আশা করি এটা তোমরা পেয়ে যাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? সবাই এটা করবা। তারপরে এখানে কি বলছে, আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে। এখানে দেখো কি বলছে, একটা দেওয়া আছে বস্তু সার্কেল বা একটা আয়তাকার বস্তু দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ নিম্নরূপ পথ পাওয়া গেল। তাহলে গড়বেগ কাকে বলে? বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থাকে না। গড়বেগ কাকে বলে? সেটা তো তোমরা জানোই, গড় সরণ মোট সময় দ্বারা ভাগ করলে গড়বেগ পাওয়া যায়। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থাকে না। ত্বরণ থাকে, ব্যাখ্যা করো। ত্বরণ থাকে কারণ কি? বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলে না, কখনো তোমার দিক পরিবর্তন, আলটিমেটলি দিক পরিবর্তন হয়, তখন একটা বেগ থাকে, সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হয়, সেজন্য ওখানে ত্বরণ থাকে। যাই হোক, আমাদের মেইন ফোকাস হবে গ এবং ঘ নম্বর। এখানে বলছে উদ্দীপকের ছক হতে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান প্রথমটাতে কি বলছে? ভার্নিয়ার সমপতন। সমপতন বলছে না, আমরা তো বলছিলাম কয়েকটা সূত্র মনে রাখবো। ভার্নিয়ার সমপতন কি বলছে? এল, এই সূত্রটা মনে রাখতে বলছিলাম না, এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু ভিসি, তাই না? তাহলে এখানে ভার্নিয়ার সমপতন বলছে, তোমাদের ভি বার করতে বলছে। প্রধান স্কেলে পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, তারপরে পার্ট দেওয়া আছে, কি চাও সব দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে এল এর মান, পার্ট দেওয়া আছে। তাহলে ভিসি বার করতে পারবা না? অবশ্যই পারবা। কারণ বলছে কি উদ্দীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি আসছে, এটা তো তোমরা পারবা, এটা পারবো না? কিছুক্ষণ আগে আপেক্ষিক ত্রুটি একটা দেখে দিছে, ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি বলছে। বলছে না উদ্দীপক আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ ও আয়তাকার। তার মানে দুটো বার করা লাগবে, একবার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ বার করতে হবে, আর একটা ক্ষেত্রফল পরিমাপ বার করতে হবে। দুটো বার করে দেখাবা যে আসলে দ্বিগুণ কিনা। এটা যে 0.5 আছে না, তার মানে এটা 0.5 আছে, তাহলে দ্বিগুণ হতে গেলে কত লিখবে? 1% হতে হবে। 0.5% 1% হবে, আসলে এটা পারে দেবো। চলো আমরা এই অধ্যায় থেকে আর না, এই অধ্যায় থেকে তোমাদের মেইন আসে এই যে স্লাইড ক্লিপ আসে, এটা থেকে ভার্নিয়ার ধ্রুবক, এই যে এই সূত্রটা থেকে এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা থেকে আসে। তার পরবর্তীতে তোমার আসে হচ্ছে এই যে ত্রুটি নির্ণয় থেকে। এই দুটো টাইপ যদি তোমরা ভালো করে পড়ো, তোমার বোর্ড পরীক্ষাতে এই কোশ্চেন, এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তোমরা ইজিলি পেয়ে যাবো, বুঝছো? তারপরে চলো আমরা তার এমসিকিউ দেখে নিই। এখানে কি বলছে, যে কোনো মৌলিক রাশি, মৌলিক রাশি কি বলছিলাম, যেটা কোনো রাশির উপর নির্ভর করে না। এখানে বেগ বল সব নির্ভর করে, তাপমাত্রা হবে এটা অ্যান্সার। তারপর পরবর্তীতে কি বলছে, কি আছে, এগুলো সব কিন্তু বোর্ডে আসা কোশ্চেন সলভ করে দিয়েছে। বলের মাত্রা সমীকরণ বলে, বল সমান সমান কি জানো? এফ ইজ ইকুয়াল টু এম এ। কিছুক্ষণ আগে তো একটা এমসিকিউ খ নম্বর ছিল, ওটা বুঝাতে এম এর মাত্রা এম লিখলা, এর মাত্রা এম এস বাই টি, তাই না? আচ্ছা এম এ থাকে এস বাই টি, এম এস কি এস, সরি এম ইজ ইকুয়াল টু এটা তো ভি বাই টি, বলতে লিখে ফেলছি ভি বাই টি। ভি সমান সমান কি? এস বাই টি। তাহলে এস উপরে এস, নিচে কি টি স্কোয়ার। তাহলে সবগুলোর মাত্রা লিখি, এম এর মাত্রা এম, সরণের মাত্রা কি এল, টির মাত্রা কি টি, তার উপর স্কোয়ার। রেজুল করতে যাই আমরা এম এল টি ইনভার্স টু, তাহলে কি আছে এম এল টি ইনভার্স টু। কত নম্বর অপশনে আছে? এম এল টি ইনভার্স টু, ক নম্বর আছে? তাহলে অ্যান্সার ওটা। ঠিক আছে, এগুলো সব ইজি, বাচ্চা কোশ্চেন তোমরা পেয়ে যাবা আশা করা যায়। 1 ফেমটো সমান কত? ন্যানো পিকো ফেমটো 10^15, এটা পেয়ে যাবো এমনিতেই। আর যদি করতে যাই আমরা, কি আছে একটা যদি ম্যাথ করতে যাই, এই যে এখানে লেখা আছে এটি সিলেক্ট করে প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি কত? তাহলে ভিসি সূত্র পড়া আছে, ভিসি করে এস বাই এন, তাই না? এস বাই 1 মিলিমিটার বাই এন, 1/20, 1/20 হলে কত হয়? 0.05 মিলিমিটার অ্যান্সার। আশা করি এটা পেয়ে যাবা, বুঝছো? এখানে আমরা স্লাইড দিয়ে দেবো, স্লাইড দেখে তোমরা পড়তে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আছে তোমার দেখো আর একটা কি, এই জিনিসের কোনটি লব্ধ রাশি। লব্ধ রাশি মানে কি? যে রাশিগুলো অন্যান্য রাশির উপর নির্ভর করে। কোনটা অন্যান্য রাশির উপর নির্ভর করে? নিচের কোনটি লব্ধ রাশি। পদার্থের পরিমাণ, কম্পাঙ্ক, দ্বিগুণ তীব্রতা, এই যে কম্পাঙ্ক অন্যান্য রাশির উপর নির্ভর করে, সেটা তোমার অবশ্যই শব্দ তরঙ্গতে পড়বো। এপি যেগুলো 1/t এরকম নির্ভর করে, আর বুঝছো? হতে পারবো পরের অধ্যায়ে। তা আমরা এই অধ্যায় থেকে আর না পারে আমরা নেক্সট অধ্যায়ে যাই। এই অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন আছে আশা করি তোমরা পেয়ে যাবো, স্লাইড দিয়ে দেবো আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ, সবগুলো পেয়ে যাবো তোমরা।